গাজায় ঢুকে হামাসকে হত্যার হুমকি ট্রাম্পের। রুশ তেল নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদির কোনো ফোনালাপি হয়নি দাবি ভারতের। কাতারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় সৌদি আরব। এবার ইসরায়েল আমেরিকার যে কোনো ঘাঁটি তছনছ করতে সক্ষম ড্রোন আনল ইরান। হুমকি প্রদর্শনের জন্য ভেনেজুয়েলার কাছে উঠছে মার্কিন B-52 এবং হেলিকপ্টার। মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্ড্রিয়া নিরিনা। সংঘাত নিরসনে দোহায় বৈঠকে বসছে আফগানিস্তান পাকিস্তান। শুল্ক ইস্যুতে ভারতের সাথে ভুল চাল দিয়েছেন ট্রাম্প, মন্তব্য অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর। 2.5 ঘন্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের। টমাহকের আশায় ওয়াশিংটনে জেলেন্সকি। ট্রাম্প বললেন, দেখা যাক, হয়তো দেব। ইসরায়েল ও আমেরিকা আমাদের হারাতে পারবে না, হিজবুল্লাহর দৃঢ় বার্তা। সিরিয়ার মরুভূমিতে হাজারো মানুষকে গণকবর দেওয়ার তথ্য প্রকাশ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ চীনের। বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার নিয়ে জাতিসংঘের বার্তা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা কোনো চুক্তির অংশ ছিল না, তাহলে যুক্তরাষ্ট্রকে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে হবে এবং তাদের ধ্বংস করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। ট্রাম্প বিশেষ কোনো প্রমাণ বা ঘটনাবলীর উল্লেখ করেননি, কিন্তু তার মন্তব্য আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার জন্য একটি সমন্বিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে এবং কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে তাকে কঠিন মূল্য দিতে হবে। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, মোদী ও ট্রাম্পের মধ্যে এ ধরনের কোনো ফোনালাপি হয়নি। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জ্বালানি ইস্যুতে যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে আমরা আগেই একটি বিবৃতি দিয়েছি। টেলিফোনে কথোপকথনের বিষয় বলতে পারি, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে ডোনাল্ড ট্রাম্প মোদীর আশ্বাসের বিষয়ে বলেন, মোদী আমাকে আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে। তার দাবি, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করা অনেক সহজ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আলোচনা করছে সৌদি আরব। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় চুক্তিটি স্বাক্ষর হতে পারে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, আলোচনাধীন এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল, কাতারের উপর কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি। তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি তছনছ করে দেওয়া নতুন এক ইরানি ড্রোনের নাম আরশ 2। এটি হলো আরশ 1 এর একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ, যা 2019 সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয়। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শাহেদ 136 এর পাশাপাশি একটি নতুন ড্রোনের নামকরণ করে ইরান, আর এটি হলো আরশ 2। ইরানি সেনাবাহিনী স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ঘোষণা করেন, আরশ 2 ইসরায়েলের সঙ্গে যে কোনো সামরিক সংঘর্ষের ক্ষেত্রে উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। আরশ 2 এর ডেল্টা আকৃতির ডানা রয়েছে, যা উচ্চ গতি অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। এই নকশা ড্রোনটিকে আরও বেশি সহনশীলতা এবং দীর্ঘ দূরত্বের জন্য জ্বালানি সংরক্ষণ করতেও সহায়তা করে। হুমকি প্রদর্শনের জন্য ভেনেজুয়েলার কাছে মার্কিন B-52 বোমারু এবং হেলিকপ্টার উঠছে। লুইজিয়ানা থেকে আসা দুটি B-52 আন্তর্জাতিক আকাশসীমায় ভেনেজুয়েলার উপকূলের বাইরে কয়েক ঘন্টা ঘুরে শক্তি প্রদর্শন করেছে। এসব বিমান কয়েক ডজন নির্ভুল নির্দেশিত বোমা বহন করতে সক্ষম। পাশাপাশি দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার কাছে 160তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের হেলিকপ্টারগুলো বিশেষ অপারেশন মিশন পরিচালনা করছে। মার্কিন কর্মকর্তারা জানান, এটি প্রশিক্ষণ ভিত্তিক মিশন হলেও অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং চাপ প্রদর্শনের একটি অংশ। পদক্ষেপটি মাদুরো সরকারের উপর যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বাড়ানোর স্পষ্ট সংকেত। জেনজি নেতৃত্বাধীন আন্দোলনে সরকার পতনের পর মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সামরিক নেতা কর্নেল মাইকেল রান্ড্রিয়া নিরিনা। জেনজি আন্দোলনের মুখে গত 13 অক্টোবর আফ্রিকার দেশ মাদাগাস্কারে সরকার পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। পরদিন সামরিক নেতা রান্ড্রিয়া নিরিনা জানান, সেনাবাহিনী দেশের দায়িত্বভার নিচ্ছে। জেনজি বিক্ষোভে সেনাবাহিনীর যে অংশ সমর্থন দিয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল মাইকেল রান্ড্রিয়া নিরিনা। তিনি বলেন, সেনাবাহিনী দেশটির সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল করছে। 25 সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রূপ নেয় দুর্নীতি, অব্যবস্থাপনা, মৌলিক সেবার অভাব সহ বৃহত্তর অসন্তোষের এক গণ অভ্যুত্থানে। চলমান সংঘাত নিরসনে কাতারের দোহায় বৈঠকে বসছেন পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা। আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের নেতৃত্বে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের প্রতিনিধি দল পাকিস্তানের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে। সাম্প্রতিক সীমান্ত বিরোধের মধ্যে 15 অক্টোবর 48 ঘন্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যা সম্প্রতি শেষ হতে চলেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংলাপ সহজতর করতে কাতারের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত সপ্তাহে কাবুল ও পাকতিয়া প্রদেশে বিস্ফোরণ এবং উভয় পক্ষের পাল্টা হামলার কারণে শতাধিক সেনা নিহত হয়েছে দুই দেশেই। বৈঠকের লক্ষ্য সীমান্তে উত্তেজনা কমানো এবং আঞ্চলিক শান্তি নিশ্চিত করা। ভারতের উপর শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভুল চাল দিয়েছেন বলে দাবি করলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি বলেন, শাস্তিমূলক শুল্ক পদক্ষেপ ভারতের জন্য বড় ধাক্কা, যেখানে চীনের উপর একই কাজের জন্য কোনো শাস্তি দেয়নি ট্রাম্প প্রশাসন। অ্যাবট যুক্তরাষ্ট্রের নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক বিশ্লেষণ করে বলেন, পাকিস্তানের দিকে অতিরিক্ত ঝোঁক শীতল যুদ্ধের সময় বড় ভুল ছিল, যা গত 20 বছরে যতটা সম্ভব সমাধান করা হয়েছে। তিনি যোগ করেন, ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ এবং মার্কিন মৌলিক স্বার্থের কারণে ভারতের সঙ্গে দৃঢ় বন্ধুত্ব রাখা জরুরি, যেখানে পাকিস্তান সন্ত্রাসবাদের সঙ্গে ঘনিষ্ঠ। টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা ক্ষুণ্ণ হবে। দুই নেতার 2.5 ঘণ্টার ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ, কৌশলগত নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ শান্তি আলোচনার বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়। ট্রাম্প পুতিনের ফোন আলাপ শেষে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, মস্কো ওয়াশিংটনকে জানায় রুশ বাহিনী এখনও পুরো ফ্রন্টলাইনে কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অপরদিকে ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন। উশাকভ আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্টের অন্যতম মূল বক্তব্য ছিল ইউক্রেন সংঘাতের অবসান ঘটলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিশাল সুযোগ সৃষ্টি হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা তা বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। এই বৈঠকের একদিন আগে ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার টেলিফোন আলাপে দারুণ অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, মস্কো টমাহক ক্ষেপণাস্ত্রের খবর শুনে আলোচনায় ফিরতে তড়িঘড়ি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে 2500 কিলোমিটার পাল্লার এই উন্নত ক্ষেপণাস্ত্র দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে ট্রাম্প বলেন, দেখা যাক, হয়তো দেব। রাশিয়ার সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প জানান, আমরা আমাদের টমাহক মজুদ শেষ করতে পারি না, আমাদেরও এসব দরকার, তাই নিশ্চিত নই আমরা কি করতে পারবো। দখলদার ইসরায়েল ও অত্যাচারী আমেরিকা আমাদের কখনোই পরাজিত করতে পারবে না, এমন মন্তব্য করলেন লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম। আল সাইদ প্রজন্ম শিরোনামের স্কাউট সমাবেশে এ বক্তব্য দিয়েছেন তিনি। নাইম কাশেম বলেন, হে ইমাম মাহদি স্কাউটরা, তোমরা সেই প্রজন্ম যারা সাইদ হাসান নাসরুল্লাহর উত্তরসূরি। তোমরা প্রতিরোধের পথে গর্ব ও অটলতার সুবাস ছড়াও এবং আনুগত্যের অঙ্গীকার নবায়ন করো। তিনি আরো বলেন, আমাদের ভূমি শহীদদের রক্তে গড়া, আমরা লেবাননের স্বাধীন ও মর্যাদাশীল জাতি হিসেবে থাকবো, লড়বো এবং বাঁচবো। আমাদের সঙ্গে ফিলিস্তিন ও জেরুজালেম থাকবে, যা আমাদের ন্যায়পথের দিশা দেখাবে। সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলনে মৃত্যু হওয়া হাজার হাজার মানুষকে গণকবর দেওয়ার প্রমাণ মিলেছে। অপারেশন মুভ 8 নামে গোপন পরিকল্পনার মাধ্যমে যুদ্ধে নিহতদের গোপনে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ধারণা করা হচ্ছে 2019 থেকে 2021 সালের মধ্যে এই কার্যক্রম চালানো হয়। প্রথম গণকবরটি ছিল কুতাইফা শহরে, যেখানে বন্দী ও জিজ্ঞাসাবাদে নিহতদের মরদেহ কবর দেওয়া হয়েছিল। পরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নির্দেশে দেহাবশেষ সরিয়ে নেওয়া হয় দুমাইরের মরুভূমিতে। সেখানে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে 10,000-এরও বেশি মরদেহ সমাহিত থাকতে পারে। ফরেনসিক বিশ্লেষণের প্রমাণ মিলেছে, কুতাইফার মাটি দুমাইরে স্থানান্তর করা হয়েছে। এটি সিরিয়ার অন্যতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। চীনের বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যকে বিকৃত ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান জানান, রফতানি নিয়ন্ত্রণের উদ্দেশ্য কেবল বেসামরিক ব্যবহার নিশ্চিত করা এবং আবেদন আইনানুগ হলে অনুমোদিত হবে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টির চেষ্টা বন্ধ করতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সমালোচনার প্রেক্ষাপটে চীন 7 দফা ব্যাখ্যা প্রকাশ করেছে। বেইজিং বলেছে, নতুন লাইসেন্স ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কোনো দেশের উপর বাধ্যতামূলক নয়। চীন আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান চায় এবং যুক্তরাষ্ট্রকে ভুল পদক্ষেপ সংশোধনের আহ্বান জানিয়েছে দেশটি। বাংলাদেশে গুম ও নির্যাতনের ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ গঠনকে জবাবদিহির পথে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলায় সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে 1 ডজনেরও বেশি অভিযুক্তকে আটক করেছে। তুর্ক বলেন, অভিযুক্তদের স্বাধীন ও যোগ্য বেসামরিক আদালতে দ্রুত হাজির করা জরুরি। তিনি সুষ্ঠু বিচার, সাক্ষী নিরাপত্তা, অতীত মামলার দ্রুত নিষ্পত্তি, অযৌক্তিক আটক মুক্তি এবং মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানান।